ইস, এটা যদি 10 বছর আগে জানতাম তাহলে জীবনটাই বদলে যেত। এটা শুধু আমি না, আমার মতো অনেক অনেক মানুষ যারা তাদের কর্মজীবনে 10 বছর পার করেছেন তাদের সাম্যক উপলব্ধি। আসলে কি হয়, কর্মজীবনে প্রবেশ করার পরেই আমাদের হাতে হঠাৎ করে টাকা আসতে শুরু করে, কিন্তু সেই টাকাটাকে কিভাবে ম্যানেজ করতে হয় সে বিষয়ে আমাদের সাম্যক ধারণা থাকে না। তার ফলে কেউ কেউ সেই টাকা বেহিসাবিভাবে খরচা করে ফেলে, কেউ বা টাকা সেভ তো করে কিন্তু সেই টাকাকে কিভাবে ইনভেস্ট করতে হয় সে সম্বন্ধে সাম্যক ধারণা থাকে না। অনেকে আবার বেশি লাভের আশায় খুব অ্যাগ্রেসিভ হয়ে পড়ে এবং খুব ঝুঁকি নিয়ে এমন এমন জায়গায় টাকা ইনভেস্ট করে যেখান থেকে রিটার্ন পাওয়া তো দূরস্থ, আসল যে টাকাটা তারা ইনভেস্ট করেছিল সে টাকাটাই ডুবে যায়। তো আপনি যিনি সদ্য 30 বছরে পা দিয়েছেন বা যারা 30-এর কোটায় আছেন, এই ভিডিও তাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বয়স 30-এর কোটায় হলে আপনার টাকা কিভাবে ম্যানেজ করবেন। এই সম্বন্ধে একটা থাম্ব রুল আছে। রুলটা হলো 50-30-20 রুল। এই রুল বলে যে আপনার যে টোটাল ইনকাম তার 50% আপনি খরচা করবেন নিড অ্যাকাউন্টে, 30% খরচা করবেন ওয়ান্স অ্যাকাউন্টে এবং 20% আপনি সেভ করবেন এবং ইনভেস্ট করবেন। তো দেখে নিই যে নিড অ্যাকাউন্ট বলতে কী বোঝায়। নিড অ্যাকাউন্ট হলো আমাদের যে মৌলিক চাহিদা, আমাদের যে প্রাথমিক প্রয়োজন যেগুলো, সেগুলো নিড অ্যাকাউন্টের মধ্যে আসে। যেমন মাথা গোঁজার জন্য আপনার আশ্রয়ের দরকার, তো হাউজিং। তারপরে আসছে ট্রান্সপোর্টেশন, কর্মক্ষেত্রে যাওয়ার জন্য। তারপরে আসছে ফুড, বিভিন্ন ধরনের ইউটিলিটিজ যেমন গ্যাসের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোনের বিল ইত্যাদি ইত্যাদি। তারপর ক্লোদিংস, জামা কাপড়, ওষুধপত্র, আর আছে লাইফ ইন্স্যুরেন্স, যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং হেলথ ইন্স্যুরেন্স। এবার আসছে ওয়ান অ্যাকাউন্টস। ওয়ান অ্যাকাউন্টসে আসছে আপনার যে আকাঙ্ক্ষা, মানে আপনি যেগুলো পেতে চান সেগুলো আসছে ওয়ান্স অ্যাকাউন্টসে। তার মধ্যে প্রথমেই আছে এক্সপেন্সিভ ক্লথস, মানে দামি জামা কাপড়। তারপরে আছে বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটস, যেমন আপনার মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি। তারপরে বিভিন্ন ধরনের ভ্যানিটি আইটেমস, লাইফস্টাইল প্রোডাক্টস, পার্সোনাল ভেহিকেলস যেমন কার। তারপর এক্সপেন্সিভ ভ্যাকেশন, আপনি কোনো জায়গায় ঘুরতে বা বেড়াতে যেতে চান। অ্যান্ড দ্য লিস্ট ইজ নেভার এন্ডিং। এরপর আসছে ইনভেস্টিং অপশান। তো ইনভেস্টিং অপশানের মধ্যে আছে ডেট ইনস্ট্রুমেন্ট, মানে যেগুলো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, মানে যেখানে আপনি টাকা জমা করলে আপনি ফিক্সড রিটার্ন পাবেনই। তার মধ্যে আছে যেমন ধরুন ফিক্সড ডিপোজিট, তারপর পিপিএফ, পোস্ট অফিসে আপনি এমআইএস স্কিম করতে পারেন, তো বন্ডস, এগুলো হলো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট। এরপরে আসছে ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট। ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে যেমন ধরুন স্টকস বা কোম্পানির শেয়ার, তারপরে আছে মিউচুয়াল ফান্ড, ইটিএফ ইত্যাদি। তারপরে আছে হেজ কম্পোনেন্টস যেমন ধরুন গোল্ড, সিলভার। তারপরে আসছে ল্যান্ড এবং রিয়েল এস্টেট। এখন আপনার বয়স 30 বছর, তো 30 বছর বয়সের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই সময় আপনি সদ্য আপনার চাকরিতে জয়েন করেন বা উপার্জন শুরু করেন, সেই জন্য আপনার ইনকাম বা আয়টা কম হয়, কিন্তু সাথে সাথে আপনার রেসপন্সিবিলিটিও কম থাকে, সেই জন্য আপনার খরচাও কম। তো আপনি চাইলে সেভ করতেই পারেন। আর 30 বছর বয়সের আরেকটা বিরাট বড় সুবিধা হলো যে এই সময় আপনার রিস্ক নেবার ক্ষমতা সবথেকে বেশি থাকে। তো সেই কারণে আপনি চাইলে হাই গ্রোথ ইনস্ট্রুমেন্ট, যেখানে রিস্ক হয়তো একটু বেশি আছে, সেখানে ইনভেস্ট করতে পারেন এবং সেখান থেকে বিরাট রিটার্ন পেতে পারেন। আমার ছোটো ভাই মনোজিৎ, সে মাসে 30,000 টাকা ইনকাম করে। এবার আমি দেখবো যে 50-30-20 রুলের হিসাবে সে তার মান্থলি ইনকামটাকে কোথায় কীভাবে খরচা করে। মনোজিৎ তার ইনকামের 50%, তার মানে হলো 15,000 টাকা সে নিড অ্যাকাউন্টে খরচা করবে। 30% মানে 9,000 টাকা সে খরচা করবে ওয়ান্স অ্যাকাউন্টে, এবং 20% অর্থাৎ 6,000 টাকা সে সেভ করবে এবং ইনভেস্ট করবে। যদি আমরা ধরে নিই মনোজিতের নিজস্ব বাড়ি আছে, তাহলে তার নিড অ্যাকাউন্টে প্রতি মাসে কত টাকা খরচা হতে পারে তার একটা আমরা সম্ভাব্য ক্যালকুলেশন করেছি। তো প্রথমেই আসছে লাইফ ইন্স্যুরেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মনোজিৎ তার বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, সুতরাং তাকে লাইফ ইন্স্যুরেন্স নিতেই হবে। তো সে কত টাকা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ নেবে এ বিষয়ে একটা থাম্ব রুল আছে। আপনার যে অ্যানুয়াল ইনকাম তার 20 টাইমস অর্থাৎ 20 গুণ আপনাকে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ নিতে হবে। এখন মনোজিতের অ্যানুয়াল ইনকাম 3,60,000 টাকা, তো তার 20 গুণ 72 লাখ টাকা। এবার আমি বিভিন্ন ওয়েবসাইট চেক করে দেখেছি যে যদি আপনি 72 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স নিতে চান তাহলে আপনাকে মান্থলি প্রিমিয়াম দিতে হবে 800 টাকার মতো। এবার যে দ্বিতীয় খরচাটার কথা আমি বলবো সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স। এটাও খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে চিকিৎসার খরচা দিন দিন বাড়তেই চলেছে। সরকার এবং সরকার অনুমোদিত যেসব হসপিটালগুলো আছে সেগুলোর উপর চাপ ক্রমশই বাড়ছে। তো একজন সাধারণ মানুষের পক্ষে সেখানে সুযোগ পাওয়া খুব খুব কষ্টকর। তো আপনার খুব বড় রকমের কোনো চিকিৎসার দরকার হলে তো আপনাকে প্রাইভেট হসপিটালের দ্বারস্থ হতেই হবে। সেই জন্যই আপনাকে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। হেলথ ইন্স্যুরেন্স কভারেজ আপনি কতটা নেবেন সে সম্বন্ধে একটা থাম্ব রুল আছে যে আপনার ইয়ারলি ইনকামের 50% অথবা 5 লাখ, যেটা বেশি। তো মনোজিতের ইয়ারলি ইনকাম হচ্ছে 3,60,000 টাকা, তো তার ক্ষেত্রে আমি 5 লাখ টাকাই নেবো। তো মনোজিৎ যদি 5 লাখ টাকার ইন্স্যুরেন্স কভারেজ নিতে চাই তো তাকে মান্থলি প্রিমিয়াম দিতে হবে 600 টাকার মতো। এরপরে যে খরচাটা আসছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, সেটা আমি নিলাম 2,000 টাকা। ফুড বিল 7,000 টাকা। ক্লদিংসের জন্য আমি নিলাম 1,000 টাকা। মেডিসিনের জন্য 600 টাকা। তাহলে টোটাল দাঁড়ালো 15,000 টাকা। তো মনোজিতের যে নিড অ্যাকাউন্ট সেখানে 15,000 টাকা বাজেট ছিল এবং 15,000 টাকার মধ্যেই সে তার খরচাটা ম্যানেজ করতে পারলো। এরপরে আসছে ওয়ান্স অ্যাকাউন্ট। তো
তো ওয়ান্স অ্যাকাউন্ট সে মনোজিৎ চাইলে 9,000 টাকা খরচা করতে পারে। আমি মনোজিৎকে অনুরোধ করব যে সে প্রতি মাসে 5,000 টাকা খরচা করুক এবং 4,000 টাকা সে তার সেভ অ্যাকাউন্টেতে ট্রান্সফার করুক। তাহলে তার সেভ অ্যাকাউন্টে গিয়ে দাঁড়াবে প্রতি মাসে 10,000 টাকা এবং সেই 10,000 টাকাটা ইনভেস্ট করুক। এবার সবাই তো মনোজিতের মতো সৌভাগ্যবান না। এমন অনেক মানুষ আছে যাদের নিজস্ব বাড়ি নেই, কর্মক্ষেত্রে যে শহরে এসেছেন সেই শহরে তাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তো সেক্ষেত্রে তাকে রেন্ট নিতে হবে। যদি সে রেন্ট নেয় তাহলে তার নিড অ্যাকাউন্টের খরচাটা কীরকম দাঁড়াচ্ছে। প্রথমে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তো একই থাকছে, যেটা এক্সট্রা অ্যাড হলো সেটা হলো হাউস রেন্ট। আমি ধরে নিচ্ছি হাউস রেন্টের জন্য তাকে মাসে 5,000 টাকা দিতে হবে, ট্রান্সপোর্টেশনের জন্য তো 2,000 টাকা লাগবেই। ফুড বিল আমি একটু কমিয়ে দিলাম কারণ এমনিতেই খরচা বেশি হয়ে যাচ্ছে, তো ফুড বিল এলো 6,000 টাকা, ইউটিলিটিস 3,000 টাকায় রাখছি, ক্লোদিং 1,000 টাকা, মেডিসিন 600 টাকা, টোটাল নিড অ্যাকাউন্ট দাঁড়ালো 19,000 টাকা, কিন্তু আমাদের বাজেট ছিল 15,000 টাকা, তো 4,000 টাকা বেশি খরচা হচ্ছে। তাহলে উপায় একটাই আছে যে আপনার যে ওয়ান্স অ্যাকাউন্টস আছে বা আপনার যে আকাঙ্ক্ষা আছে সেটাকে একটু কাটছাঁট করতে হবে। তাহলে আপনি আপনার নিড অ্যাকাউন্টে খরচা করলেন 19,000 টাকা, ওয়ান্স অ্যাকাউন্টে আপনি খরচা করুন 1,000 টাকা, তাহলে টোটাল আপনার খরচা দাঁড়ালো নিডস আর ওয়ান্স অ্যাকাউন্ট মিলিয়ে 20,000 টাকা। তো সেক্ষেত্রেও আপনার সেভিং হবে 10,000 টাকা। এই 10,000 টাকা আপনি কোথায় এবং কিভাবে ইনভেস্ট করবেন এ সম্বন্ধে একটা থাম রুল আছে, এটা হলো রুল অফ 100। এই রুল বলে আপনি ইকুইটি বা মার্কেট রিলেটেড ইনস্ট্রুমেন্ট যেমন মিউচুয়াল ফান্ড, ETF এখানে ইনভেস্ট করবেন 100 মাইনাস আপনার বয়স। মনোজিতের ক্ষেত্রে তার বয়স হলো 30 ইয়ার্স, তো সেক্ষেত্রে সেই ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবে 100 মাইনাস 30, তাহলে 70%। তো 10,000 টাকা 70% হলো 7,000 টাকা। তো মনোজিৎ 7,000 টাকা ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবে এবং 30% সে ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবে। ধরে নিলাম মনোজিৎ 7,000 টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো। মনোজিৎ যদি প্রতি মাসে 7,000 টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে এবং মিউচুয়াল ফান্ডের অ্যানুয়াল রিটার্ন যদি 12% হয় এবং যেটা পাওয়া খুবই সম্ভব, তাহলে 30 বছর পরে সেই মিউচুয়াল ফান্ডের টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে, এবার বাকি 3,000 টাকা সে যদি কোনো ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে, ধরে নিলাম সে PPF ইনভেস্ট করলো, তাহলে 30 বছর পর তার PPF অ্যাকাউন্টে থাকবে 40,67,000 টাকার মতো। তো 30 বছর পরে তার PPF এবং মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট মিলিয়ে টোটাল রিটায়ারমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে ওদিকে 2,47,000 টাকা, এদিকে 40,000 টাকা, 2,87,67,000 টাকা। এবার দেখুন আমার আফসোসের জায়গাটা কোথায়। 30 বছর বয়সে আমি এ সম্বন্ধে কিছুই জানতাম না, তো আমি বেহিসাবিভাবে খরচা করে ফেলেছি, আর কিছু টাকা যেটা জমাও করেছি সেটা আইদার সেভিং অ্যাকাউন্টে পড়েছিল অথবা ফিক্সড ডিপোজিট করে নিয়েছি, তো সেখানে কোনো টাকাই বাড়েনি। এখন 40 বছর বয়সে এ সম্বন্ধে আমি জেনেছি, জানার পরে আমি আমার রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করতে শুরু করেছি। আমিও 10,000 টাকা মাসে ইনভেস্ট করছি, 7,000 টাকা মিউচুয়াল ফান্ডে এবং 3,000 টাকা PPF। এইবার দেখব যে 20 বছর পরে আমার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে কত টাকা জমা হবে। তো আমি যদি প্রতি মাসে 7,000 টাকা জমা করি এবং 20 বছর পরে 60 বছর বয়সেতে আমার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টের টাকার পরিমাণ দাঁড়াবে 69,94,000 টাকা, আর 3,000 টাকা যেটা আমি PPF-এ রেখেছিলাম 20 বছর পর আমার 60 বছর বয়সে, সেই অ্যামাউন্ট দাঁড়াবে 16,71,000 টাকা। তো আমার টোটাল রিটায়ারমেন্ট অ্যামাউন্ট দাঁড়ালো টোটাল 86,65,000 টাকা। আমার লস হলো 2,01,00,000 টাকা। এবার আপনি হয়তো বলবেন, আরে মশাই আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের শুরুতেই তো রিটায়ারমেন্টের গল্প, রিটায়ারমেন্টের পর আছেটা কি? খাবার জন্য ওষুধ আর হাঁটার জন্য লাঠি। তাই এই রিটায়ারমেন্টের জন্য আমি আমার বর্তমানটাকে নষ্ট করবো কেন? সেক্ষেত্রে আপনাকে বলি, আমাদের ভারতে মানুষের অ্যাভারেজ লাইফ অনেক বেড়ে গেছে, রিটায়ারমেন্টের পরেও মানুষ 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচছে। সুতরাং আপনাকে শুরু থেকেই সেই সম্বন্ধে প্ল্যানিং করতে হবে, কারণ আপনি সরকারি বা বেসরকারি যে চাকরি করুন না কেন, রিটায়ারমেন্টের পর আপনি তো কোনো টেনশন পাবেন না, যেটা পাবেন সেটা শুধু PF-এর টাকা। তো শুধু PF-এর টাকাই তো চলবে না, তো সেক্ষেত্রেই আপনাকে কঠিন কাজটা এখন থেকেই শুরু করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।